জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয় বলছেন বিএনপি নেতারা। ভোট পেছালে আস্থা হারাবে অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট চায় জামায়াত। কমিশনের অ্যাসিড টেস্ট হবে বললেন দলের আমির শফিকুর রহমান। জনতা পার্টি বাংলাদেশ নামে আরেকটি নতুন দলের আত্মপ্রকাশ। চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। টাঙ্গাইলে ছিনতাইকারী ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত। হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের সংঘর্ষ, আহত 50। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আসলাম। শুনছেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রশ্নে 3 দফা বৈঠকে বসেছে বিএনপি। তবে সংসদ ছাড়া সংবিধান সংস্কার অসম্ভব বলছেন দলটির নেতারা। জানাচ্ছেন, এই আলোচনায় নির্বাচন পেছালে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ডিসেম্বরের বদলে জুনে ভোটের চিন্তা করলে সমর্থন দেবেন না তারা। জনগণের আস্থাও হারাবে অন্তর্বর্তী সরকার। সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন সহ রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের সঙ্গে চলছে ঐকমত্য কমিশনের সংলাপ। বিএনপির সঙ্গে বসেছে 3 দফা। তবে এতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কোনো পক্ষ। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শীট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলছেন, সীমিত সময়ে কখনোই সংস্কার সম্ভব নয়। তাড়াহুড়ো করলে তা টেকসই তো হবেই না, উল্টো তৈরি হতে পারে আইনি জটিলতা। সংস্কার কিন্তু একটি সরকার একটি সীমিত সময়ের মধ্যে সংস্কার যে কোনো বিষয়ে করে শেষ করতে পারে না। জাতীয় সংসদ ছাড়া সংবিধানের যে সংশোধনীগুলো প্রয়োজন এগুলো কিন্তু করতে পারবে না। আমরা হাইকোর্টে রিট করেছিলাম সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করার জন্য, কিন্তু হাইকোর্ট কিন্তু কয়েকটি দফা বাতিলের কথা ঘোষণা করেছে। বাকিটা বলেছে যে পরবর্তী সংসদে সে বাকিগুলো সংশোধন করতে হবে। আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজই হওয়া উচিত দ্রুত নির্বাচন আয়োজন। নির্বাচিত সরকার ছাড়া পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয়, তাই দ্রুত ভোটের বিকল্প নেই। ডিসেম্বরের থেকে যদি উনি এটাকে জুনে নিয়ে যান, তাহলে আমাদের নতুন করে চিন্তা করতে হবে এবং তখন এই ধরনের তৎপরতাকে প্রতিরোধ করার জন্য বিএনপি নিজেরা বসে নীতি নির্ধারণ পর্যায়ে বসে এই ব্যাপারে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। এটাকে আমরা মোটেই সমর্থন করি না। এই ডিসেম্বর, এতদিন ডিসেম্বর বলে আবার যদি তারা জুনের দিকে যায়, সেটি আমরা মনে করি যে আমাদের সাথে একটা বিরূপ আচরণ করা হবে। পাশাপাশি দ্রুত নির্বাচন আদায়ে সমমনা দলগুলোর সমর্থন পেতে এরই মধ্যে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহে কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জামায়াত আমির বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সদিচ্ছা ও সক্ষমতা প্রমাণ করা প্রয়োজন। যারা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিশ্চিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে, এটি বাতিলের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। জনতা পার্টি বাংলাদেশ নামে আরেকটি নতুন দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ। বেলা 11টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে দলটির নাম ঘোষণা করা হয়। জনতা পার্টি বাংলাদেশ দলের অন্যান্য পদে বিএনপির সাবেক নেতা ও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন। দলটির স্লোগান গর্বমোরা ইনসাফের বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 6.5 মাসে দেশে প্রায় 22টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। 32 বছর আমি
নিরাপদ সড়কের আন্দোলন করেছে। এই 32 বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি, সেই সরকারের কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি। এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এই দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে কাতারের দোহা থেকে ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুর 12:25 দিকে তিনি দোহা ছাড়েন। রোমে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাবেন ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের 2 রাষ্ট্রদূত। পরে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন। সেখানে তিনি পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। স্থানীয় সময় শনিবার সকালে প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের জন্য আবারও সেন্ট পিটার স্কয়ারে যাবেন। এরপর স্থানীয় সময় রোববার সকালে রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সোমবার ভোরে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেশে পৌঁছানোর কথা রয়েছে। টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, ব্যবসায়ী সাইফুল আলম ও তার সঙ্গীরা অটোরিকশায় চড়ে মাছের রেণু কিনতে যাচ্ছিলেন। মহাসড়কের ডুবাইল এলাকায় একটি মোটরসাইকেল তাদের রাস্তা আটকায়। অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় সাইফুল বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত সাইফুল আলমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান চলছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসের দুর্নীতি ও পদত্যাগের বিষয়ে মন্ত্রণালয়ের তদন্ত করার কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সকালে রাজধানীর ধানমন্ডিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন অভিযানে একথা জানান তিনি। এর আগে মশা নিধন কার্যক্রম নিয়ে তিনি বলেন, এখন থেকে নিয়মিত এই অভিযান চলবে। কাজের সুবিধার্থে 10 জনে চলবে 10টি বিশেষ অভিযান। পরে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অঞ্চলের ভবনগুলোও এবারের অভিযানের আওতায় নিয়ে আসা হবে। পরে অভিযান থেকে সচেতনতামূলক একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বের করা হয়। এই বর্ষা আসলেই বা সামান্য বৃষ্টি হলেই এরা বংশবিস্তারের একটা জায়গা পায়। এই কারণে আমাদের এই বিশেষ অভিযান, যাতে বৃষ্টি হলে পানি জমলে যেন মশা তার জন্মস্থান তৈরি করতে না পারে। এই কারণে আমরা এই বিশেষ করে জুনের বর্ষার মৌসুম আসার আগেই আমরা এই বিশেষ অভিযান শেষ করব। ভোলার মনপুরায় নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ত্রুটি থাকায় গৃহহীন শত শত মানুষ। ঘরবাড়ি হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজন কিংবা অন্যের জায়গায়। অভিযোগ আছে, পুনর্বাসন ছাড়াই জোর করে ভিটেমাটি ছাড়া করা হচ্ছে। মনপুরার লক্ষাধিক মানুষকে জোয়ারের কবল থেকে রক্ষায় 1985 সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। নদী ভাঙনে বহুবার পরিবর্তন করা হয় পুরনো বাঁধের অ্যালাইনমেন্ট। আগের বাঁধগুলো সরু ও নিচু হয়। 2022 সালে নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এতে মনপুরার মানুষ খুশি হলেও বাঁধ নির্মাণের কারণে জমি হারিয়ে গৃহহীন অন্তত 15,000 মানুষ। তাদের অভিযোগ, পুনর্বাসন না করেই ভিটেমাটি ছাড়া করা হচ্ছে। নেতাগো জমিতে নেয় নেই, এই জায়গাটা দিয়ে নিয়ে গেছে। এই জায়গাটা নিতে গিয়া আপনার বসতি ঘরগুলি আর এবং কি বাগান, এ দুটা কাটা গেছে। আকাশের নিচে টং ফাইতে আমরা আছি, কিন্তু এখানে আমরা খুব কষ্টতে আছি। চতুর্পাশে বেরিটা হইতেছে, কিন্তু বেরির সাইডে অনেক হাজার হাজার লোক বসতি আছে, সবগুলা মানুষের উড়ে দিছে। ঘরবাড়ি উচ্ছেদের কথা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধের অ্যালাইনমেন্ট পরিবর্তন সম্ভব নয়। তবে 2-1 জায়গায় যদি বাঁধ নির্মাণের কাজ সরানো লাগে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আমি আসলে হুট করে চেঞ্জ করে কিন্তু কোনো দিকে নিতে পারবো না। দেখা যাচ্ছে এখানে একটা বড় ধরনের একটা কার্ভেচার হবে, সেক্ষেত্রে সেই অংশটা কিন্তু বারবার কিন্তু ঝুঁকিপূর্ণ থেকে যাবে এবং এটা আমাদের বর্ষাকালে কিন্তু এটা ভাঙার সম্ভাবনা বেশি থেকে যাবে। তার মানে আমাদেরকে পুরো কিন্তু ইমব্যাকমেন্টের কার্যকারিতাই কিন্তু অকেজ হয়ে যাবে বলা চলে। তো সেক্ষেত্রে যদি কোনো অংশে এই ধরনের থাকে, সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। এবং 2026 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হওয়ার শঙ্কা আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্সার কোষের জিনগত পরিবর্তন বা মিউটেশন শনাক্তের সর্বাধুনিক পদ্ধতি চালু হলো আইসিডিডিআরবিতে। এতে একজন রোগীর ক্ষেত্রে কোন ওষুধ কাজ করবে, কোনটি করবে না তা জানা যাবে সহজেই।
নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং নামের এই পদ্ধতিতে 12 ধরনের ক্যান্সার শনাক্ত করা যায়। এর জন্য খরচ হবে 11 থেকে 34,000 টাকা। তবে বিদেশে এই খরচ প্রায় দ্বিগুণ। দেশে 1,70,000-এর মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত। সবার ক্ষেত্রে সব ওষুধ কাজও করে না। এতে পড়তে হয় বিড়ম্বনায়, ছড়িয়ে পড়ে ক্যান্সার। এই অবস্থায় দরকার হয় ক্যান্সার কোষের মিউটেশন জানার। সে পদ্ধতি চালু হলো ICDDRBতে। মাসে 200-র বেশি ক্যান্সার কোষের নমুনা পরীক্ষা করবে তারা। রিপোর্ট মিলবে 15 দিনে। বিদেশের চেয়ে খরচ অর্ধেকেরও কম। এই প্রক্রিয়ায় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এবং রোবোটিক মেশিন ব্যবহার করা হচ্ছে। দেশের বাইরে আমরা যখন এই টেস্টগুলোর জন্য পাঠাই, তার খরচও অনেক বেশি। রিপোর্ট আসতে আসতেও 3 থেকে 4 সপ্তাহ, 1 মাস প্রায় লেগে যায়। সেক্ষেত্রে আমরা আরও অনেক কম সময় এটা করতে পারি, অনেক কম খরচে করতে পারি। আন্তর্জাতিক মানদণ্ডের সব কিছু মেনটেন করে আমরা এখানে এই টেস্টগুলো করতে পারি। এই পদ্ধতিতে ক্যান্সার কোষের জিনগত মিউটেশন বা পরিবর্তন সম্পর্কে তথ্য পাওয়া যায়। এর উপর ভিত্তি করে কোন ওষুধ কার্যকর আর কোনটি কাজ করে না তাও জানা যায়। এতে রোগীর সুস্থতার সম্ভাবনা বাড়ে। বেসড অন দিস টেস্ট আমরা বলবো যে এই ড্রাগ কাজ করবে, এই পেশেন্টের জন্য এই ড্রাগ কাজ করবে না। সো এটা একটা বড় একটা সুবিধা পেশেন্টের জন্য। আরেকটা হচ্ছে পেশেন্টের ভোগান্তি কমবে। বিকজ আপনি যদি নন স্পেসিফিক একটা ড্রাগ দেন, ওটা কাজ করলো কি করলো না, তারপর ওনার আউটকাম দেখে নেক্সট আরেকটা চেঞ্জ করে দিলেন আপনি ওষুধ, এরকম চলতে থাকলো। সুতরাং এই ভোগান্তিটাও আমরা কমিয়ে আনতে পারবো। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ক্যান্সার শনাক্তের ব্যবস্থা দেশের সরকারি কোনো হাসপাতালে নেই। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি জমিতে সার প্রয়োগে ন্যানো প্রযুক্তির ব্যবহার এনে দিতে পারে আমূল পরিবর্তন। যে জমিতে 4200 টাকার ইউরিয়া ব্যবহার করতে হয়, ন্যানো প্রযুক্তিতে সেখানে লাগবে মাত্র 230 টাকার ইউরিয়া। এরই মধ্যে এই প্রযুক্তি গবেষণা পর্যায়ে সফল হয়েছে। এখন প্রয়োজন সরকারের নীতি সহায়তা, আর তা মিললে কৃষিপণ্যের উৎপাদন খরচ কমে আসতে পারে 4 ভাগের 1 ভাগে। দেশে বছরে ধান উৎপাদন হয় প্রায় 6 কোটি টন, বিপরীতে ব্যবহার হয় প্রায় 30 লাখ টন ইউরিয়া সার। কিন্তু মাত্রাতিরিক্ত সারের ব্যবহার মাটির উর্বরতা কমানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচও বাড়ে। এ সমস্যা সমাধানে এসেছে ন্যানো প্রযুক্তি। বার্ষিক 30,000 টন ইউরিয়ার চাহিদা মেটাতে এ খাতে ব্যয় হয় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। গবেষকদের দাবি, ন্যানো প্রযুক্তির ব্যবহারে ইউরিয়ার ব্যবহার কমিয়ে আনা সম্ভব 10,000 টনে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সফল বলে প্রমাণিত হয়েছে এর কার্যকারিতা। ন্যানো বলতে সবচেয়ে ক্ষুদ্রতে ক্ষুদ্র ফার্টিলাইজার বলি। আমরা 1 বস্তায় ইউরিয়ার বিকল্প হিসেবে একটা 500 ml এর ইউরিয়া লিকুইড তৈরি করেছি, যেটা কিনা ইফিসিয়েন্সি বাড়বে প্রায় 90% এবং উৎপাদন বাড়বে 8 থেকে 14% পর্যন্ত। বগুড়ার শেরপুরে পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ন্যানো ফার্টিলাইজার। উদ্যোক্তারা বলছেন, কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন সরকারের সহায়তা। এখানে সহজলভ্য হবে এই কারণে যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের দেশেই হচ্ছে, যার কারণে কৃষকরা একটু কম দামে পাবে। আলটিমেটলি কিন্তু পুরা জাতিরই আমার মনে হয় যে এটা লাভ হচ্ছে। দেশে কৃষি জমির পরিমাণ কমার পাশাপাশি বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান এই জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য কৃষিখাত আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 138 বছরে পদার্পণ করল চট্টগ্রাম সমুদ্র বন্দর। সম্প্রতি পণ্য ওঠানামায় রেকর্ড সৃষ্টি করেছে বন্দরটি। 2024 সালে রাজস্ব আদায় 5,056 কোটি টাকা। তবে সক্ষমতার পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জও। ভবিষ্যতের কথা মাথায় রেখে বন্দরকে আরও আধুনিক করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। প্রধান এই সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয়। সময়ের সাথে বেড়েছে পরিধিও, যোগ হয়েছে স্বয়ংক্রিয় সব যন্ত্রপাতি। মাত্র 6 একক কন্টেইনার হ্যান্ডলিং দিয়ে যাত্রা শুরু হলেও গত বছর 32,75,627 একক কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে। আমাদের এখানে একটা হেভি লিফট জেটি এখন অলরেডি প্রক্রিয়াধীন আছে।
বে টার্মিনালের কার্যক্রমও শুরু হয়ে গেছে বলা যায়। এটা আমরা ট্রানজ্যাকশন অ্যাডভাইজারের জাস্ট ওদের যে রিপোর্টটা পেলেই আমরা আরএফপি ইস্যু করব এবং সহসাই বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে সরকার কর্তৃক। তবে বন্দরে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বিলম্বিত হচ্ছে নানা কারণে। 2025 সালে বে টার্মিনালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও চলতি সপ্তাহে কেবল একনেকে পাশ হয়েছে প্রকল্পটি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বন্দরের সম্প্রসারণ নীতিগত পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ ও বন্দর ব্যবহারকারীরা। আমাদের বন্দরের স্যাচুরেশনের পর্যায়ে চলে যাচ্ছে। আমরা যদি বে টার্মিনাল করি, মাতারবাড়ি হচ্ছে, এই দুইটা মিলিয়ে এক্সিস্টিং আমাদের বিদ্যমান যে বন্দর পিসিটি, এগুলো মিলিয়ে আমাদের কিন্তু ভলিউম যদি ক্যালকুলেট করেন তাহলে কিন্তু নতুন বিনিয়োগকারী আসবে না। কিন্তু এত বড় বড় মেগা প্রকল্প আমাদের হচ্ছে, কিন্তু আমাদের একটা মানে হেভি লিফট পণ্য পরিবহন করা বা সংরক্ষণ করার মতো আমাদের একটি বন্দর নাই। তো এই জায়গাগুলোকে আমাদের নতুন বন্দর দিয়ে মানে বে টার্মিনাল হলো আমাদের জন্য উত্তম জায়গা। গেল বছর চট্টগ্রাম বন্দরের আয়ের প্রবৃদ্ধি ছিল 21.39%, আর কন্টেইনার পরিবহন বেড়েছে 7.36%। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের লালদিঘি মাঠে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এবছর এই খেলার 116তম আসর। এতে অংশ নেবেন বিভিন্ন জেলার শতাধিক বলি। প্রতি বছর প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠের আশপাশে বড় এলাকা জুড়ে বসে মেলা, ছড়িয়ে যায় সড়কেও। তবে এবার তা কিছুটা সীমিত করা হয়েছে। পুলিশ বলছে যানজট ঠেকাতে এবার সড়কে মেলা বসা নিয়ে কঠোর অবস্থানে প্রশাসন। তবে শেষ দিকে অনেক বিক্রেতায় রাস্তায় বসে পড়েন। ব্রিটিশদের বিরুদ্ধে যুব সমাজকে সংগঠিত করতে 1909 সালে এই খেলার প্রবর্তন করেন আন্দরকিল্লার বদরপাতি লেইনের আব্দুল জব্বার সওদাগর। চট্টগ্রামের লালদিঘি মাঠে ঐতিহ্যবাহী বলি খেলা উপলক্ষে বসেছে বৈশাখী মেলা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, বৈশাখী মেলার কি পরিস্থিতি এখন বিস্তারিত জানাবেন এখনকার, আর বলি খেলা কখন শুরু হচ্ছে? দেখুন, এখন থেকে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা পর ঐতিহাসিক যে বলি খেলা সেটি শুরু হবে এবং আমি এখন যে মুহূর্তে যে জায়গাটাতে আছে তার অল্প কিছু দূরেই বলি খেলা লালদিঘির যে মাঠ, সেখানে মঞ্চ প্রস্তুত। 120 জন মল্লগীর অর্থাৎ যারা কুস্তি ধরবেন সেরকম 120 জন ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন এবং আমরা জানি যে তাদেরকে একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। তারা সেখানে বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর তারা বাদ্যের তালে তালে সেই মঞ্চের আশপাশে অবস্থান নেবেন। তারপর ঠিক 4টা বাজে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার রয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে এই খেলার উদ্বোধন করবেন এবং তারপরেই সেটা ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না চ্যাম্পিয়ন এবং রানার্স আপ নির্ধারণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত খেলাটি চলতে থাকবে এবং এক পর্যায়ে সেই খেলার যে চূড়ান্ত সমাপ্তি সেটি ঘটবে এবং এর মধ্যে দিয়ে 116তম যে জব্বারের বলি খেলা সেটির ইতি এবার টানার কথা রয়েছে। আপনি জানেন যে আসলে এই বছর এই বৈশাখী জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে যে বৈশাখী মেলা সেটি রাস্তায় বসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল গতকালকে পর্যন্ত। আমি এখন যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি কেসিদের সড়ক, এখানে আসলে বসতে দেওয়া হয়নি, কিন্তু আমরা দেখেছি কালকে সন্ধ্যার পর থেকে আবার নতুন করে প্রশাসনের বিশেষ অনুমতিক্রমে তারা জিনিসপত্রগুলো এখানে বসাতে শুরু করেছে এবং কার্যত এই সড়কটি এখন বন্ধ রয়েছে এবং আগামীকালকে পুরো দিনটিও এই বৈশাখী যে মেলা সেটি চলবে এবং তারপর পুলিশ প্রশাসন এখানে যারা রাস্তায় বসেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে যেখানে এই যে বৈশাখী মেলা এবং আব্দুল জব্বারের বলি খেলা এটিকে কেন্দ্র করে এই মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। আজকেও আসলে তার ব্যত্যয় ঘটেনি, যেহেতু এখন মধ্যাহ্ন বোঝার সময়, সেই কারণে কিছুটা মানুষের স্বল্পতা রয়েছে। কিছুক্ষণ পর মানুষ এখানে আসলে উপচে পড়া যেহেতু সেটি চলবে এবং এই যে যারা এখানে ক্রেতা বিক্রেতা আসবেন সবাইকে নির্বিঘ্নে কেনাকাটা করতে দিতে এবং এই যে মেলায় তারা যাতে মেলা উপভোগ করতে পারেন সেই বিষয়টিকে মাথায় রেখে প্রশাসন পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং এখন পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়া চট্টগ্রামের যে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা সেটি অনুষ্ঠিত হচ্ছে। ঠিক 4টায় যে লালদিঘির মাঠে যে মঞ্চ রয়েছে সে মঞ্চে এক এক করে যারা বলি কিংবা কুস্তিগির রয়েছেন তারা আসবেন, সেখানে লড়বেন এবং চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন, রানার্স আপ, তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণ এবং
যারা এখানে অংশগ্রহণ করবেন আজকে সবার জন্য আসলে বিশেষ পুরস্কার থাকবে। তো এই হচ্ছে চট্টগ্রামের লালদিঘির মাঠে যে বলি খেলা উপলক্ষে বৈশাখী মেলা, তার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।